Hello everyone, good morning. I hope all of you are doing great with your family. So, this is Shubroto once again, lecturer in English from St. Philip's High School and College. So, dear viewers and listeners, the thing that I'm going to discuss today is graphs and charts for 3. That means আজকে আমরা যেই আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রাফস এবং চার্টসের উপরে। আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে দুইটা পার্ট দেখেছি, সেটা হচ্ছে একটা গ্রাফের ইন্ট্রোডাকশন সম্পর্কে এবং বিভিন্ন গ্রাফ সম্পর্কে আমরা শুনেছি কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড পার্টে ছিল আমাদের একটি গ্রাফ অ্যানালাইসিস, প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস, যেখানে আমরা শিখেছি যে কীভাবে একটা গ্রাফকে স্টেপ বাই স্টেপ ইলাস্ট্রেট করতে হয় বা বর্ণনা করতে হয়। আজকেও আমরা দেখব কীভাবে একটা গ্রাফকে ইলাস্ট্রেট করতে হয়, বাট আজকে যে গ্রাফটা সেটা একটু ডিফারেন্ট গ্রাফ। আর আমরা যতটুকু জানি, আমরা আরেকটু বলে দিই যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা শিখেছি যে গ্রাফে মূলত 4টা স্টেপ থাকে গ্রাফ লেখার সময়, এবং 4টা স্টেপের মধ্যে দেখা গেছে যে ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনার একটা নাম দিতে হবে গ্রাফে সুন্দর করে। নামটা কখনো বেশি বড় হওয়া যাবে না, নামটা ছোট হতে হবে বাট স্মার্ট হতে হবে। নাম লেখার ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হলো যে গ্রাফের নামটা নাম লেখার সময় ওয়ার্ডের প্রথম লেটারটা আমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, এবং কনজাংশন, প্রিপোজিশন এবং আর্টিকেলগুলো আমরা সবসময় ছোটোতে ইউজ করার চেষ্টা করব। এবং স্টেপ 2তে ছিল গ্রাফের আমাদের একটি টপিক সেন্টেন্স লিখতে হবে, এবং আমি পার্ট 1-এ দেখিয়েছি যে কীভাবে টপিক সেন্টেন্স কোশ্চেনকে ফলো করে লেখা যায়। নাম্বার 3, স্টেপ 3তে ছিল গ্রাফের বডিকে আমাদেরকে ইলাস্ট্রেট করতে হবে, এবং বডি লেখার সময় আমরা বলেছি কম্পেয়ার করা, কন্ট্রাস্ট করা, তারপরে গ্রাফের কন্ডিশনগুলো বর্ণনা করা। গ্রাফের 4টা কন্ডিশন শিখেছিলাম: আপওয়ার্ড কন্ডিশন, ডাউনওয়ার্ড কন্ডিশন, স্টেবল কন্ডিশন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আপস অ্যান্ড ডাউনস কন্ডিশন বা ফ্লাকচুয়েশন। তারপরে যেই লাস্ট পার্ট সেটা হলো লাস্ট স্টেজ, সেটা হলো স্টেপ 4, সেটা হলো গ্রাফের একটা কনক্লুশন লেখা। তো কনক্লুশন লেখার সময় আমাদের একটা সতর্কবাণী ছিল, সেটা হচ্ছে কোনোভাবেই গ্রাফ থেকে সমালোচনা করা যাবে না। হ্যাঁ, আমরা আমাদের একটি অপিনিয়ন শেয়ার করতে পারি, কিন্তু কোনোভাবেই গ্রাফকে নিয়ে সমালোচনা করা যাবে না। সো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আমি যেটা আগে বলেছি আপনাদেরকে, আজকে আমরা একটি ডিফারেন্ট গ্রাফ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং গ্রাফটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে চার ধরনের গ্রাফের ছবি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তার মধ্যে একটা ছবি ছিল আপনার বার ডায়াগ্রাম সম্পর্কে, তারপরটাই ছিল আমাদের পাই ডায়াগ্রাম, যেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি পাই ডায়াগ্রাম, গোল ছবি হয়ে থাকবে। তারপরটা ছিল টেবিল ডায়াগ্রাম, এবং লাস্ট যে ডায়াগ্রামটা ছিল সেটা হলো লাইন ডায়াগ্রাম। তো আপনাদের পরীক্ষাতে দেখা যায় যে এই 4 ধরনের ডায়াগ্রাম থেকে আপনাদের কোশ্চেন হয়। যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আপনার এই পাই ডায়াগ্রামটা এবং বার ডায়াগ্রামটা। তো যেহেতু আমরা এর আগের ক্লাসে বার ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করেছি, তাহলে আজকে আমাদের পার্ট 3-তে থাকছে এই পাই ডায়াগ্রামকে কীভাবে ইলাস্ট্রেট করতে হয় সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যে আপনারা যারা এবার প্রমোশন টেস্টে পরীক্ষা দিয়েছিলেন, তাদের কারো খাতাতেই আমি মোটামুটি দেখলাম যে কেউ আপনারা সন্তোষজনক ফলাফল করতে পারেননি। তাই আমি বলবো যে এই সময় যে আমরা ছুটির মধ্যে আছি, আমরা এই করোনা প্যান্ডেমিকের কারণে, আপনারা এই সময়টাকে একটু ইউটিলাইজ করার চেষ্টা করেন। রেগুলার একটু অনলাইন ক্লাসগুলো দেখেন, শুধু দেখলেই হবে না, যা দেখবেন তা অবশ্যই হাতে নোট করে নেবেন, এবং এটাকে বারবার বাসায় রিভিশন করতে থাকেন। এবং আশা করি আমরা যখন কলেজ খুলে যাবে বা শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলে যাবে, তখন আমরা আপনারা যে সমস্যাগুলো ফাইন্ড আউট করে রাখবেন সেগুলো আমাদেরকে ডিরেক্টলি জিজ্ঞেস করবেন, অ্যান্ড উই উইল ট্রাই টু আনসার দ্যাট থিংস। আমরা সেই জিনিসগুলোকে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, আমরা আজকে শুরু করি, এবং দেখতে পাচ্ছি যে আমাদের আজকের কোশ্চেনটা হলো লুক এট দ্য চার্ট বিলো। নিচে চার্টটা দেখেন, ইট শোজ দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি। তার মানে কি, একটা শহরে পরিবেশ কী কী কারণে দূষিত হচ্ছে তার উৎসগুলোকে ইন্ডিকেট করছে। যেমন আপনি দেখেন, এখানে বলছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মানে শিল্পের বজ্রের কারণে দেখা যাচ্ছে 60% এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে। আবার দেখতে পাচ্ছি যানবাহন বা ভেহিকেলসের কারণে 15%, হাউস হোল্ডের ওয়েস্টের কারণে মানে বাসার বজ্রের কারণে 15%, পাওয়ার হাউসের কারণে 15%, আর আদার্সের কারণে দেখতে পাচ্ছি আমরা 8%, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এখানে আমি একটু কারেকশন করে দিই। সেটা হলো যে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে
ওকে, তো এখানে পাওয়ার হাউস যেটা আছে সেটা হবে হচ্ছে আমাদের 2%, 2%। কারণ আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের যে গ্রাফটা আমরা পাচ্ছি সেখানে আমাদেরকে 100% মিলতে হবে। যদি 100% না মিলে তাহলে আমাদের অবশ্যই গ্রাফটা ভুল আছে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে যে জিনিসটা আমরা পেলাম যে আমাদের পাওয়ার হাউস হলো আমাদের 2%, ঠিক আছে? আর এখানে আদার্স হচ্ছে আমাদের 8%। তাহলে 8 আর 2 10, 15 যোগ 15 30, 30 আর 10 40, আর 60, তাহলে হয়ে গেল টোটাল 100। তার মানে আমাদের যে গ্রাফটা বলেছে যে একটা শহরে কী কী কারণে পরিবেশ দূষিত হয় তার কিছু কারণ এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন এখানে দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, তারপর হচ্ছে আপনার ভেহিকলস, হাউজড ওয়েস্ট, তারপর হচ্ছে পাওয়ার হাউস, এগুলোর কারণে এবং অন্যান্য কিছু কারণে আপনার শহরের পরিবেশটা দূষিত হচ্ছে। তার মানে এখন আমাদেরকে কী করতে হবে, এটাকে ইলাস্ট্রেট করতে হবে। এবং দেখেন এখানে একটা কথা বলে দেওয়া আছে যে নাও অ্যানালাইজ দ্য চার্ট ইন অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস। তার মানে এই চার্টটাকে আমাদেরকে অন্তত 80 ওয়ার্ডের মধ্যে ইলাস্ট্রেট করতে হবে। তার মানে এই না যে আমরা গ্রাফটা পেজের পর পেজ লিখে যাব। আমি আগেই বলেছি যে এখন আর সেই দিন নেই যে আপনারা অনেক বেশি লিখবেন, আপনাদেরকে সংক্ষেপেই লিখতে হবে, বাট ইউ হ্যাভ টু পুট ইনাফ ইনফরমেশনস ইন ইউর রাইটিং। আপনাকে এই লেখার মধ্যে যথেষ্ট ইনফরমেশন সেখানে ইনপুট করতে হবে, ঠিক আছে? সো আসেন আমরা কাজ শুরু করি। তো যে কাজটা আমরা প্রথমে করব যে আমাদেরকে স্টেপ 1 একটা সুন্দর করে গ্রাফের নাম দিতে হবে। তাহলে নামটা আমরা এখান থেকে নিতে পারি, আমরা এখান থেকে বলতে পারি দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি, তাই না? তাহলে আমরা এটুকুকে নামটাকে কপি করে আমরা নিতে পারি সুন্দর করে, দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি। কপি করলাম, এখান থেকে পেস্ট করলাম। কিন্তু এখানে যে জিনিসটা আমাদের সমস্যা হয়ে গেল সেটা হলো যে আমাদেরকে প্রথম আমরা যে নামটা দিব, নামের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমাদেরকে কী করতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, তাই না? যদি ক্যাপিটাল লেটার ইউজ না করি আমাদের একটু ভুল হয়ে যাবে। তাহলে দেখেন আমরা বলছি দ্য সোর্সেস, তাই না? সোর্সেস অফ এনভায়রনমেন্ট, অফটা অবশ্যই কী হবে আমাদের ছোট হাতের হবে, অফ এনভায়রনমেন্ট পলিউশন, পিটাও হবে বড় হাতের, পলিউশন ইনটা ছোট হাতের হবে কারণ ইনটা হচ্ছে প্রিপোজিশন, আটা আমরা দিচ্ছি আর্টিকেল হিসেবে, আটা আমরা এটাও ছোট হাতে রাখবো, ইনা সিটি, ঠিক আছে? আচ্ছা, এখন এই পুরো অংশটুকুকে আমরা কি করবো, একটা আন্ডারলাইন করে দিব এটার নিচে, ঠিক আছে? বাস, তাহলে আমাদের সুন্দর করে একটি কি হয়ে গেল, নাম হয়ে গেল। ওকে, বাস, এই হলো আমাদের একটা নাম। এবার আমরা আসি পরের স্টেপে। এখন আমাদের পরের স্টেপ ছিল কি, একটা টপিক সেন্টেন্স লেখা। টপিক সেন্টেন্সের উদ্দেশ্য ছিল এটাই যে গ্রাফে আমরা আসলে অডিয়েন্স বা রিডারদেরকে কি বোঝাতে যাচ্ছি তার সম্পর্কে একটা ওভারভিউ আইডিয়া দেওয়া শুরুতেই, এবং এই টপিক সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রশ্নের সাহায্য নেব। তার আগে যেহেতু এটি একটি পাই চার্ট, তো আমরা একটু সস অ্যাড করার চেষ্টা করব। সস বলি আমি এই কারণেই যে সিংড়ার সাথে যদি আমরা একটু সস খাই তাহলে সিংড়ার স্বাদটা কিন্তু আর একটু বেড়ে যায়, তাই না? তাহলে আমরা এখানে হালকা একটু সস অ্যাড করব, কিন্তু কথা একটাই, বাড়তি বা অতিরিক্ত ইরিলেটেড বা যেটা সম্পর্কিত নয় তেমন কোনো ইনফরমেশন আমরা এখানে অ্যাডজাস্ট করব না। তা দেখি আমরা একটা সেন্টেন্স লিখতে পারি এখানে যে এনভায়রনমেন্ট পলিউশন ইন সিটিজ অকার্স ফর ভেরিয়াস রিজনস। ওকে, সো এনভায়রনমেন্ট পলিউশন, ওকে, এটা আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি আর আন্ডারলাইনটাকে আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এনভায়রনমেন্ট পলিউশন ইন সিটিজ, তাই না? অকার্স, অকার মানে কি ঘটা, অকার্স ফর ভেরিয়াস রিজনস, দ্যাটস ইট। তাহলে আমরা একটা সস অ্যাড করে দিলাম এখানে যে একটা শহরে বিভিন্ন কারণে পলিউশন হয়ে থাকে, দ্যাট মিনস এনভায়রনমেন্ট পলিউশন ইন সিটিজ অকার্স ফর ভেরিয়াস রিজনস, বিভিন্ন কারণে হয়ে থাকে, তাই না? তারপর আমরা বলতে পারি যে দ্য গিভেন, এই যে আমরা এখানে উল্লেখ করে দেবো, মেনশন করে দেবো যে এই চার্টটা কি চার্ট, এটা হচ্ছে একটা পাই চার্ট। সো দ্য গিভেন পাই চার্ট, সো দ্য গিভেন পাই চার্ট, আমরা এখানে আরেকটা কথা বলি, যেহেতু ওরা এখানে বলেই দিয়েছে কোশ্চেনে চার্ট, তাহলে আমরা এটা কি বলতে পারি এখানে, ডায়াগ্রাম, তাই না? আমরা শিখেছিলাম। তাহলে আমি এখানে বলতে পারি চার্ট না বলে আমরা কি বলবো, ডিরেক্টলি ডায়াগ্রাম। এই জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, হ্যাঁ? আমরা সবসময় সিনোনিম ইউজ করার চেষ্টা করবো, ডায়াগ্রাম, তাই না?
the given pie diagram shows, ওরা বলছে shows, আমরা বলবো represents, তাই না? represents। যারা ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 2 দেখেন নাই গ্রাফের পার্ট 1 এবং পার্ট 2, তারা একটু কাইন্ডলি ওই গ্রাফের পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য এগুলো বুঝতে সহজ হবে। যেমন আমরা এখানে বললাম যে আমরা এখানে চার্টের জায়গায় বা আমরা এখানে পিকচারের জায়গায় আমরা দিয়ে দিলাম হচ্ছে ডায়াগ্রাম, ওরা বলছে শোজ, আমরা দিয়ে দিলাম রিপ্রেজেন্টস, অথবা আমরা এখানে বলতে পারতাম হাইলাইটস। ঠিক আছে, তাহলে হাইলাইটস অথবা রিপ্রেজেন্টস দ্য সোর্সেস of environment pollution in a city. Environment pollution in a city, ঠিক আছে, in a city। ওকে, তাহলে এবার আসি আমরা, এবার আমাদের কাজ হলো, 1 নম্বর কাজ হয়ে গেল আমাদের নাম দেওয়া, স্টেপ 1। 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের গ্রাফের একটা ইন্ট্রোডাকশন লেখা বা টপিক সেন্টেন্স লেখা, এটাও আমাদের হয়ে গেল। এবার আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে গ্রাফের বডিকে ইলাস্ট্রেট করা। এখন আসি গ্রাফের বডিকে যখন আমরা ইলাস্ট্রেট করতে যাব তখন অবশ্যই আমাদেরকে গ্রাফটার দিকে কিছুক্ষণ হলেও তাকায় থাকতে হবে এবং নিবিড় দৃষ্টিতে তাকায় থাকতে হবে, এবং এখান থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন জিনিসগুলো আমরা আসলে মেনশন করতে যাচ্ছি বা মেনশন করা উচিত। সো আমরা শুধু গ্রাফ পেয়েই লেখা শুরু করবো, বিষয়টা তেমন না, তাহলে কিন্তু আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিটা প্রপারলি ইউজ করা হলো না। তো ইন দ্যাট কেস আমরা এখানে গ্রাফটা থেকে কিছুক্ষণ চিন্তা করব, দেখব, ভাববো, এবং মেইন পয়েন্টগুলো যেগুলো আমরা উল্লেখ করতে যাব সেগুলোকে অবশ্যই নোট করে রাখবো, এবং তারপরে ওই পয়েন্টগুলোকে বেস করেই আমরা গ্রাফটাকে লেখা শুরু করব। যেমন একটা জিনিস তোমরা খেয়াল করতো যে আমরা এখান থেকে দেখেই বুঝতে পারতেছি যে একটা শহরের বা যেই শহরটা তারা বলছে সেই শহরের পরিবেশ দূষণের জন্য সবচাইতে মেইন কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এই যে দেখতে পাচ্ছি আমরা, তাই না? তার মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হচ্ছে আমাদের মেজর কারণ এখানকার এনভায়রনমেন্ট পলিউশনের জন্য। আমরা আরও কিছু ইনফরমেশন পাচ্ছি, সবচেয়ে কম কারণে পলিউশন হচ্ছে পাওয়ার হাউস, তার মানে পাওয়ার হাউসের যে কারণটা আছে সেটার কারণে সবচেয়ে কম পার্সেন্ট পলিউশন হয়, only 2%, রাইট? দেন এবার আমরা দেখতে পাচ্ছি যে হাউস হোল্ড ওয়েস্ট অ্যান্ড ভেহিকেলস, তারা কিন্তু সমপরিমাণ দায়ী, তাই না? তার এটাও 15%, এটাও 15%, তাই তো? এটা যদি সমপরিমাণ দায়ী, তাহলে এরাও কিন্তু কম্বাইন্ডলি 30% পলিউশন করতেছে। কোথায়? এই যেখান থেকে এই পর্যন্ত। তার মানে এরাও কিন্তু অনেকটা মুখ্য ভূমিকা পালন করতেছে কিসের জন্য? এনভায়রনমেন্ট পলিউশনের জন্য। সো আসো আমরা একে একে লিখি। যেমন আমরা প্রথমটা বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গ্রাফ, according to the information of the graph, তার গ্রাফের ইনফরমেশন অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট is mostly responsible, তাই না? is mostly responsible for environment pollution, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি যে ইনফরমেশন, গ্রাফে দেওয়া ইনফরমেশনগুলো অনুসারে এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হচ্ছে সবচেয়ে বেশি দায়ী এই এনভায়রনমেন্ট পলিউশনের জন্য, ঠিক আছে? which is 60%, ওকে, যেটা হচ্ছে 60%। 1 নম্বর লাইন আমাদের হয়ে গেল, ওকে। আচ্ছা, এবার আসি আমরা সেকেন্ড লাইনটা কি বলা যেতে পারে, যে আমরা বলতে পারি যে এই হাউসহোল্ড ওয়েস্ট এবং ভেহিকেলস তারা কিন্তু ইকুয়ালি দায়ী, তাই না? আচ্ছা, এই লাইনটা আমরা বলতে পারি এইভাবে, যেমন the chart also tells that কি বলে, vehicles and household waste, তাই না? HOUSE household, HOLD household waste, তাই না? are equally responsible for occurring
ফর আচ্ছা অকারিং অকারিংকে আমরা ইউজ করেছি অকারিং ওয়ার্ডটা হ্যাঁ তাহলে আমরা অকারিংটা চেঞ্জ করে আমরা একটা অন্য ওয়ার্ড দিই হ্যাপেনিং হ্যাপেনিং এনভায়রনমেন্ট হ্যাপেনিং দিতে পারি অথবা এখানে কজিং দিতে পারি হ্যাঁ or CAUSING causing environment pollution meant pollution that's it ঠিক আছে which is কত পার্সেন্ট 15 যোগ 15 কত হলো 30%। আমরা বলেছিলাম কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে আমরা অ্যান্সারগুলো দেখাবো আমরা কিন্তু প্লেন অ্যান্সার দেব না যেটা আমরা বলতে পারি 30% in total আমরা চাইলে এখানে এই জায়গাটাতে 30%-এর পরেই আমরা ব্র্যাকেটে কিন্তু উল্লেখ করে দিতে পারি যে কোনটা কোনটা ছিল এখানে তাই না আমরা বলতে পারি যে vehicles 15% vehicles 15% and household waste তাই না household waste কত পার্সেন্ট আমাদের এটা হচ্ছে আমাদের 15% তাহলে ভেহিকলস এবং হাউসহোল্ড ওয়াজ দুটো মিলিয়ে আমাদের কত 30% যেটা ইন টোটাল বলছি আমরা মোটের উপর দ্যাটস ইট দেখেন আমাদের ইনফরমেশনগুলোকে আমরা একসাথে নিয়ে আসতেছি কিন্তু আমরা সকল ধরনের ইনফরমেশন এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এবার আসেন আমরা বলতে পারি সবচেয়ে কম কোনটা ছিল পাওয়ার হাউস তাই না আমরা তাহলে এখানে বলতে পারি অন দ্য আদার হ্যান্ড আমরা বলেছিলাম যে আমরা একটা সেন্টেন্স থেকে একটা সেন্টেন্সে যাওয়ার সময় অবশ্যই কি ইউজ করবো কানেক্টরস ইউজ করবো তাহলে অন দ্য আদার হ্যান্ড কমা ঠিক আছে পাওয়ার হাউস ক্রিয়েটস অনলি 2% এনভায়রনমেন্ট পলিউশন ঠিক আছে পাওয়ার হাউস creates only 2% environment pollution that is very low whatever which is very which is very low যেটা একেবারে কম ঠিক আছে আচ্ছা আমরা আরো দেখতে পাচ্ছি যে অন্যান্য যে পলিউটেন্টসগুলো আছে যেটার কারণে আমাদের 8% পলিউশন হয় তাই না তাহলে আমরা এখানে আরেকটা কানেক্টরস ইউজ করতে পারি সেটা হলো মোর ওভার তোমাদের কানেক্টরসের ক্লাস হয়েছে এই জন্য তোমরা আশা করি আপনারা এই কানেক্টরসের সম্পর্কে কিছু আইডিয়া আছে তো মোর বলতে পারি মোর ওভার the other sources are responsible for 8% pollutions that's it তাহলে দেখেন আমরা প্রথমে দিলাম হচ্ছে একটা নাম সুন্দর করে পাইচার্টের জন্য তারপরে আমরা যে কাজটা করলাম স্টেপ 2 তে আমরা একটা টপিক সেন্টেন্স লিখলাম এবং স্টেপ 3 তে এসে আমরা কি করলাম বডির যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমরা প্রত্যেকটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করেছি and the last thing that we are going to do that is we are going to write an conclusion sentence তার মানে আমরা এখন একটা কনক্লুশন সেন্টেন্স লিখতে যাচ্ছি এবং কনক্লুশন সেন্টেন্সে আমরা কিন্তু কখনোই যে কাজটা করব না সেটা হচ্ছে আমরা কখনো সমালোচনা করব না তবে আমরা ওভারঅল আইডিয়া তাদেরকে দিয়ে এটা শেষ করার চেষ্টা করব হ্যাঁ সো আমরা এখানে বলতে পারি যে নতুন একটা ওয়ার্ড আমরা শিখেছি সেটা হচ্ছে ইনফাইন আফটার আ minute analysis of the graph of the
সো যেটা বলছিলাম যে আপনাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো বারবার দেওয়া হয় সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। কনক্লুশন বা এন্ডিং লাইনে আমরা কখনোই সমালোচনা করব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গ্রাফের একটা ওভারঅল আইডিয়া দিয়ে গ্রাফটাকে শেষ করার চেষ্টা করব। সো আমি যেটা বলেছি, ইন ফাইন আফটার আ মিনিট অ্যানালাইসিস অফ দ্য গ্রাফ ইট ক্যান বি সেড দ্যাট, যেটা বলা যেতে পারে যে গভর্নমেন্ট শুড টেক, যেটা আমাদের খুব পরিচিত একটা লাইন, তাই না? গভর্নমেন্ট শুড টেক some immediate steps to reduce মানে কি, কমানো, তাই না? to reduce the pollution cost যেটা ঘটে থাকে by these pollutants. That's it. So definition line আমরা বললাম যে in fine after a minute analysis of the graph it can be said that government should take some immediate steps to reduce the pollution caused by these pollutants. That's it. So dear viewers and listeners, আমরা আজকে একটি পাই চার্ট বা পাই গ্রাফ কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা শিখে গেলাম। তো যদিও এটা খুব বেশি মানে যে কী বলবো, যে খুব বেশি যে স্ট্যান্ডার্ড মানের হয়েছে তা না, আমি ওই লেভেলে করতেও চাইনি, কেননা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে স্ট্যান্ডার্ডের দিকে আগাবো। এটাকে চাইলে আর একটু মডিফাই করে সুন্দর করা যেত। তো যতটুকু করিয়েছি ততটুকুই তোমরা আপাতত ক্যাচ করার চেষ্টা করো, এটাকে বারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করো, বাসায় এটাকে বোঝার চেষ্টা করো এবং অ্যানালাইটিক্যাল ক্ষমতা তোমাদের বাড়াও। আমাদের সামনে আরও কিছু গ্রাফ আসতে পারে, সো আপাতত এইটুকুই তোমরা বারবার করে প্র্যাকটিস করতে থাকো। সো বাই দ্য ওয়ে, দিস ইজ অল ফর টুডে, অ্যান্ড পরের ক্লাসে আমরা আরেকটি নতুন লেসন নিয়ে আসবো। সো টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে গুড উইথ ইউর ফ্যামিলি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, উইশ ইউ অল হ্যাভ আ নাইস ডে।